শুরুতে আমরা একটা টিন সেটের ছোট্ট বাড়িতে থাকতাম। যে বাড়িতে শুধুমাত্র একটা রুমই ছিল, সেই রুমে আমরা 4 জন থাকতাম। এরপর যখন একটু সময় বেড়ে আস্তে আস্তে করে আমরা চিন্তা ভাবনা করতে গেলাম কিভাবে এই একটা রুম থেকে 2টা রুমে পরিণত করা যায়। তারই মধ্যে আমি যখন স্কুলে পড়ি আমার বাবা অনেক অসুস্থ হয়ে যায়। আমার বাবার ডান পায়ের পুরা রক্তের যে নালীগুলি সেই নালীগুলি শুকিয়ে যায়, যার কারণে রক্ত প্রবাহ হচ্ছিল না। এর কারণে কয়বার অনেকগুলি ডক্টর দেখানোর পরও কোনো সুরাহা না হয়ে শেষ পর্যন্ত অপারেশন করা লাগে 2 বার। প্রথমত পেট কাটা লাগে, যে কারণে যে নালীগুলি থাকে সেই নালীগুলি ক্লিয়ার করে যাতে প্রচুর পরিমাণে ব্লাড ফ্লো করা যায় সেই সিস্টেমে সবকিছু ঠিকঠাক করা হয়। তা 6 মাস পরে দেখা গেল যে কোনোটাই উপকার হচ্ছে না। অলরেডি আমার আব্বুর ডান পায়ে ঘা ধরা স্টার্ট করছিল। যেহেতু ততক্ষণে আমাদের জমি জমা প্লাস যতটুকু ঢাকায় সম্পদ ছিল প্লাস ফিক্সড ডিপোজিট আমার পড়ালেখার জন্য, আমার ছোট বোনের পড়ালেখার জন্য সবকিছু ততদিনে একদম ভেস্তে যায়। তারপরও আল্লাহর অশেষ রহমতে কোনোভাবে এই ডক্টরের কাজ না হয়ে আমরা হোমিওপ্যাথিতে চলে যাই, যার কারণে কিছুদিন পর দেখা যায় আমার আব্বু অনেকটা ইমপ্রুভ হওয়া স্টার্ট করছে। এর মধ্যে অনেক টাইম চলে যায়, যে টাইমে যার কারণে আমাদের যতগুলি সেভিংস ছিল, যত ফিক্সড ডিপোজিট, ব্যাংক অ্যান্ড যত জমি জমা ছিল, প্রায় সব কিছুই শেষ হতে থাকে। আস্তে আস্তে আমরা যখনই সব শেষ হতে থাকে আল্লাহর অশেষ রহমতে আমার আব্বু সুস্থ হয়ে যায়। ধরে নিয়েছিলাম যে আমার আব্বু বাঁচবে না আর আমরা হয়তো বা আর ঢাকায় থাকতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলার প্ল্যানই একটু ডিফারেন্ট ভাবে ছিল। তখনও আমার আব্বুর চাকরি হয়নি, দেন আস্তে আস্তে চাকরি হলো। তারপর আস্তে আস্তে আমরা এক রুম থেকে 2 রুমে শিফট হলাম। সেখানে আমরা বেশি দিন স্টে করিনি, ওই বাড়িটা চেঞ্জ করে আমরা অন্য একটা বিল্ডিং এ যাই, যে বিল্ডিং এ আমরা বেশ কয়েক বছর থাকি অ্যান্ড সেই বেশ কয়েক বছরে অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয়, সবকিছু চলতে থাকে। And তারই মধ্যে আমার একসময় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার একটা তোড়জোড় শুরু হয়ে যায়, অ্যান্ড আমি চাচ্ছিলাম যে একটা ভালো ইউনিভার্সিটি যেখান থেকে আমি ভালো কিছু শিখতে পারবো, সাথে আমার জীবনের লাইফ লেসনে কাজে দেবে। তো সেই ক্ষেত্রে আমি চুজ করি ইউআইইউকে। ইউআইইউকে যখন আমি চুজ করি, যখন আমি দেখলাম যে ইউআইইউতে ভর্তি অ্যান্ড কস্ট অনেক বেশি, অ্যান্ড তখনও আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই দুর্বিষহ। অ্যান্ড তার মধ্যে যখন আস্তে আস্তে করোনা ঘনে আসতে শুরু করে, তখন আমরা চিন্তা করলাম যে কিভাবে কি করা যায়। তারপর আমি আগেই বলছি যে প্রত্যেকবার যখনই আমি দেখলাম যে নীল ডাউন হয়ে যাচ্ছিলাম, তখনই আমি লাইফে ফুল পটেনশিয়ালটা পুশ করার ট্রাই করি। আর সেই ক্ষেত্রে আল্লাহর পরে হেল্প করছে আমার মা। আমার মা একদিন ওই ইউনিভার্সিটি গেল অ্যান্ড দেখলো সবকিছু ঠিকঠাক, অ্যান্ড যেহেতু খোলামেলা সবকিছু ঠিকঠাক, সো আমার আম্মু চিন্তা করলো সেখানে ভর্তি করবে। এইখানে বাজলো আরেক বিপদ। যখন ইউনিভার্সিটিতে ভর্তি করবে, দেখলো যে ইউনিভার্সিটিতে ভর্তির টাকাটা দিয়ে দিচ্ছে, কিন্তু তার 1 মাসের মধ্যেই রেজিস্ট্রেশনের টাকা দিয়ে দিতে হয়। এমনিতেই আমরা অনেক লেট ছিলাম, প্লাস আমি যখন ভর্তি হওয়ার সময় তখন প্রথম 2টা টাইমস আমি শুধু দেখতেছিলাম যে আমি ভর্তি হব কি হব না। তারপর চিন্তা করেই ফেলি পরবর্তীতে যখন ভর্তি হই, তার একটা টাইমসের গ্যাপ দিয়ে যখন আমি রেজিস্ট্রেশনের টাকা পাই না, তখন আমি চারদিকে খুঁজতে থাকি। তখন হেল্প করার মতো কেউ ছিল না। শেষ পর্যন্ত আমি তখন একটা বিজনেস স্টার্ট করি, যেটা আপনারা ইতিমধ্যে জানেন, ইনফিনিটি গিয়ার বিডি। তখন সেটাতেও আমরা 3জন ফ্রেন্ড মিলে ওটাতে ইনভেস্ট করছিলাম, কিন্তু সব ইনভেস্টমেন্ট সবকিছু করার পর আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। অনেক কারণে সে টাকা ছিল না, কিন্তু আমি ধরে নিলাম যে সে টাকা আমার কাছে ছিল না। অ্যান্ড এই জন্য আমি ওই টাইমসটারে একদম নাকানি চুবানি খাই, কারণ আমার প্রথম ইউনিভার্সিটি লাইফ, এমনিই আমি লাইফটার পুরো ফাকড আপ হয়ে আছি, এমনিই সব কিছু একদম অবস্থা খারাপ, ফ্যামিলি নড়বড়ে। অ্যান্ড ফ্যামিলি তো প্রত্যেকদিন মানে ঝামেলা, এটা রিলেট করতে হবে যারা মিডিল ক্লাস ফ্যামিলি, সব কিছু সবসময় ঝামেলা লেগেই থাকে, কলহ লেগেই থাকে। অ্যান্ড দ্যাট আ মোমেন্ট আই হ্যাভ অ্যাডমিট ইন আ ইউনিভার্সিটি, অ্যান্ড এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড ইটস রিয়েলি আ পশ ইউনিভার্সিটি। আই মিন আমার জন্য তো অবভিয়াসলি একটা পশ ইউনিভার্সিটি। তখন আমি বুঝতাম না যে ইউনিভার্সিটি পোলাপানে এত পরিমাণে সাস্টা হয়। একে তো যখন আমি বুঝতাম না, তখন ইচ্ছা মতো আমাকে দেখে খাটাইতো, প্লাস পোলাপান দে আর জাস্ট জোকিং। ইন দ্য মিন টাইম তখন আমার টেনশনের সব কিছুতে আমার হেয়ারফল স্টার্ট হয়। ইউনিভার্সিটিতে বিপুল পরিমাণে বুলিংয়ের শিকার, নিজেকে ভালোভাবে এক্সপ্রেস করতে না পারা, অ্যান্ড ফ্যামিলি ব্রেকডাউন, সব কিছু মেন্টালি স্টেজ নিতে নিতে আমার ইউনিভার্সিটির প্রথম টাইমসটা পুরো ফার্স্ট হিসেবে শেষ হয়।
ও ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশনের টাকা সেটা আমি কোথা থেকে জোগাড় করি? ইউনিভার্সিটির রেজিস্ট্রেশনের টাকা আমি তখনও জোগাড় করতে পারি নাই। তো যারা ইনস্ট্রাক্টর ছিল তখন আমাকে কল দিয়ে বললো যে আপনি ইউনিভার্সিটিতে আসেন, আর ইউনিভার্সিটিতে এসে তারপর আমাদের সাথে কথা বললে আমরা কোনো একটা ব্যবস্থা করব। অ্যান্ড আই এম সো গ্রেটফুল অ্যাজ এ স্টুডেন্ট অফ ইউআইউ। তখন আমি যখন গেলাম তখন আমাকে ইনস্ট্রাক্টর ভালোভাবে বুঝাইলো, অ্যান্ড তখনই তৎক্ষণাৎ যে ভিসি ছিলেন তাকে কল দিয়ে বললো যে এরকম অবস্থা, একটা ছেলে আসছে, সে তো নতুন অ্যান্ড কোনোভাবেই টাকা জোগাড় করতে পারতেছে না। তৎক্ষণাৎ ইউআইউ ভিসি স্যার মহোদয় উনিও মানে ইনস্ট্রাক্টরকে কল দিয়ে বললেন ওই স্যারকে যে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখাই নেন, কমপ্লিট করে নেন, তাকে ক্লাস করতে দেন। অ্যান্ড যা হওয়ার তাই। ইউনিভার্সিটিতে ফার্স্ট ডে আমার রেজিস্ট্রেশনের টাকা নিয়ে টানাপড়ন, অ্যান্ড আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, যে অ্যাপ্লিকেশনটা বাপের জন্য জীবন কোনদিন আমি দেখি নাই। কারণ শুধুতে স্কুল কলেজ এগুলিতে তো মানে অ্যাপ্লিকেশন, লিভ অফ অ্যাবসেন্স আর এইসব কিছু লাগতো, তো আমি জাস্ট খালি দ্য হেডমাস্টার লিখে ফেলতেছিলাম, বাট ওইখানে চ্যান্সেলর লিখতে হয়। বাট আমি বুঝতে পারতেছিলাম না, তারপরও আমি সেই কোনো মতো হাত কাঁপে অ্যাটলিস্ট 5 বার তো আমি সেটা কাটছি, অ্যান্ড সেই পেজে আমি লিখতে পাইনি, ওপর একটা অফসেট পেজে আমি লিখে দেন হচ্ছে জমা দিয়েছি। সেইবারের মতো সবকিছু হয়ে গেল। তারপর কোনোভাবে ঘরের যে মানে 10,000 টাকা আমি কোনোভাবে ম্যানেজ করেছিলাম, কিন্তু আমার তো দরকার ছিল 15,000 টাকা। 5,000 টাকা ছিল ঘরের খাবারের টাকা, যে টাকা পুরো মাসের খাবার টাকা ছিল। আমি চিন্তা করলাম যে আমার রেজিস্ট্রেশনের টাকা আগে, সো আই হ্যাভ টু পে দ্য বিল। আমি ঠিক সেইভাবে 5,000 টাকা আমার মধ্যে দিল, and আমি সেই রেজিস্ট্রেশন টাকাটা দিয়ে দিলাম সেই অ্যাপ্লিকেশনটা করার 1 থেকে 2 দিনের মধ্যে। ছোটবেলা থেকে আমার একটা হ্যাবিট হচ্ছে আমি টাকা বাজিয়ে রেখে কিংবা টাকা কারোর কাছে ঋণ করে নিয়ে বেশি দিন থাকতে পারিনি। এটা আমার হ্যাবিট, কারণ এটা আমার ভালো লাগে না। যত কষ্টই হোক না কেন, আমার যদি পসিবল হয় সেই টাকাটা আমি তৎক্ষণাৎ দিয়ে দেওয়ার ট্রাই করি। সো এই ক্ষেত্রেও ভাইয়েরা অ্যান্ড আপুরা আমি সেই টাকাটা দিয়ে দিছি। ইউনিভার্সিটি লাইফে তো বললাম যে প্রথম ট্রাইমিস্টারে আরো হেয়ারফল অ্যান্ড সবকিছু আবার ফাঁকটা অবস্থা, অ্যান্ড এরপর ট্রাইমিস্টার আমি 2টা ড্রপ। কেন? কারণ পরবর্তীতে ট্রাইমিস্টার ফি দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল না, আর এইভাবে ইউনিভার্সিটিতে আস্তে আস্তে স্লোলি চলতে থাকে। বিগত সময়ে আমার অবস্থা খারাপ হলো, আস্তে আস্তে ভালো হতে শুরু করে। তো অ্যান্ড তার মধ্যে আমার যে ইনফিনিটিকের যে বিজনেসটা ছিল মানে অ্যাক্সেসরি বিজনেস, সেটা অফ হয়ে যায় মেইনলি টাকার কারণে। একটা কথা আমি সারা জীবন বারবারই বলি, সেটা হচ্ছে আমি এখন যতটুকু পটেনশিয়াল লস করছি, যত অপরচুনিটি মিস করছি, যে যে জায়গায় আমি যেতে পারিনি, এভরিথিং ইজ রিলেটেড টু দ্য মানি। অ্যান্ড এই জন্য আমি ভাইয়া আপুদেরকে বলি হু কামস ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি, তাদের আর কোনো কিছু করার নেই, তারা পড়ো। শুধুমাত্র একাডেমিক পারপাস নিয়ে বসে থেকো না, কারণ একাডেমিক পারপাস দিয়ে তোমাকে এখন আহামরি কেউ হেল্প করবে না, আর একাডেমিক পারপাস দিয়ে অনেক উপরে পৌঁছাইতে অনেক টাইম লাগবে। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক ইট বাই ইউর ওন, রাইট? তো তুমি একাডেমিক পড়ালেখার পাশাপাশি নিজস্ব সেলফ স্টাডিতেও মনোযোগ দাও। তারপর যখন অবস্থা আমার অনেক ভালো হতে শুরু করে, এরপর হঠাৎ করেই গত বছরের ডিসেম্বরের দিকে হঠাৎ করেই আমার আম্মুর কিডনি ডিজিজ ধরা পড়ে। অ্যান্ড আপনারা সকলে জানেন যে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ কতটা ভয়ঙ্কর একটা ফ্যামিলির জন্য, আর তার উপরে আমরা তো একদম একদম মিডল ক্লাস ফ্যামিলি। গত বছরের আগের বছর আমার নানি মারা যায়, এই ব্যাপারে আমি হয়তোবা একটা ভিডিও বানিয়েছিলাম এবং অনেকে অবগত। তখনও আমার আম্মুর ডক্টর ধরতে পারেন অ্যাকচুয়ালি কিডনি ডিজিজ হয়েছে। ডক্টর খালি বলতেছিল যে কিডনিতে একটু প্রবলেম হয়েছে, হয়তো কোনো ইনফেকশন বা কোনো কিছু, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু তখন যে সিকিডি হয়েছে সেই ব্যাপারে আমরা অনিশ্চিত। এরপর যখন আমার আম্মু মানে আমার আম্মু যখন সেখানে গেল, আমার নানি যখন মারা গেল, সে 1 মাস তো অনেক দৌড়াদৌড়ি, সেখানে নাওয়া খাওয়া বাদ দিয়ে। অ্যান্ড আমার আম্মুর একটা ব্যাড হ্যাবিট হচ্ছে সে প্রচুর পরিমাণে পান খায়। এরপর সে আমার আম্মু, যে আম্মু মানে আমার আম্মুর আম্মু নানি, উনি মারা যাওয়ার পর আমার আম্মু তো আরো পান খাওয়া বাড়ায় দেয়। এরপর হঠাৎ একদিন এরকম হয় যে তার শরীর আস্তে আস্তে অনেক বেশি এমন শুকিয়ে গেছিল যে মনে হচ্ছিল তার মধ্যে অনেক বেশি রোগ। তারপর যখন আমরা একদিন ডক্টরের কাছে যাই, সবকিছু টেস্ট করাই, দেন ধরা পড়লো যে তার সিকেডি, অ্যান্ড তার রক্ত স্বল্পতা অনেক বেশি। আমরা দৌড়াদৌড়ি করে কোনোভাবে ম্যানেজ করি ব্লাড দিই।
তার আগে একটা কথা বলে রাখা হলো, আমার আম্মুর এই সিকেডি অ্যান্ড এইসব কিছু মেন প্রবলেম শুরু হয়েছিল আমার আম্মুর ব্লিডিং থেকে। আমার আম্মু ব্লিডিং শুরু হয়ে গিয়েছিল, সেই ব্লিডিংটা শুরু হচ্ছিল যখন আমার আম্মু ডেঙ্গু হয়। আমার আম্মু ডেঙ্গু হওয়ার পরে আমি ডেঙ্গু হই, আমারও ডেঙ্গু হয়। অ্যান্ড খুব ভালোভাবে আমরা এফেক্টেড হই, মানে ওই টাইমে আমাদের টাকা পয়সা আরও একদম নাই হয়ে গেছিলো। অ্যান্ড আমরা জাস্ট খালি কোনোভাবে বেঁচে ছিলাম। অ্যান্ড সারা জীবনে অ্যাটলিস্ট আমার একটা ড্রিম যে হয়তো বা যখন আমি অনেক বড় হব অ্যান্ড যখন অনেক টাকা পয়সা হবে তখন আমি নিজের একটা অ্যাপার্টমেন্ট করে আমার মাকে রাখবো। আমি জানি না কতটুকু সেই স্বপ্ন সত্যি হবে, কিন্তু আহ, ব্যাপারটা মানে এতটাই আমরা অনিশ্চয়তার মধ্যে থাকি, এই অনিশ্চয়তা কখন কি হয় সেটা বলা যায় না। এই যে আমার আম্মু আজকেও ডায়ালিসিসে গেছে, রাইট? আমার আম্মু আজকে প্রত্যেক সপ্তাহে 2 দিন ডায়ালিসিস লাগে, অ্যান্ড এক সপ্তাহে আমার মনে হয় 10 থেকে 15 হাজার টাকা বেশি খরচ হয় ডায়ালিসিস প্লাস অনেক দামি দামি মেডিসিন খেতে হয়। অ্যান্ড আমার আম্মুর পানিও লিমিটেড, সে 1 লিটার পানি ফুললি খেতে পারে না, সে 500 গ্রামের একটু বেশি পানি খেতে পারে। অ্যান্ড সব কিছুতে অনেক বেশি এফেক্টেড হয়েছি আই গেস ফ্যামিলির পর আমি। আমার ইউনিভার্সিটি তো পুরা ফাকড আপ অবস্থা হয়ে আছে। অ্যান্ড আমি কতবার এই ভিডিওগ্রাফি, এডিটিং, এইসব কিছু এখন পর্যন্ত যা যা শিখছি কোনো কিছুই ভাই কেউ ফ্রিতে শেখায় নাই। হয় আমাকে পেইড কোর্স কিনতে হয়েছে, কিংবা আমার খুঁজে খুঁজে এরকম ভালো ভালো কোর্স বের করতে হয়েছে, মোস্ট অফ দ্যাম 90% পেইড। অ্যান্ড এরপর যখন আমি চিন্তা করলাম যে না এবার উঠে দাঁড়াবো, তখনই আমার আম্মু আরও বেশি অসুস্থ হয়ে গেল। অ্যান্ড রোজার টাইমে, রোজার একদিন আগে আমার আম্মু আইসিইউতে ভর্তি হয়ে যায়। অ্যান্ড তখন অবস্থা আমাদের আরও খারাপ হয়ে যায়। অ্যান্ড বেসরকারি যে হসপিটালগুলো আছে তার ট্রিটমেন্ট খুবই ভালো, নো ডাউট, কিন্তু সেখানে কস্ট অনেক বেশি। অনেকে হেল্প করছে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। অ্যান্ড আমি এই কয়েকদিনের মধ্যে ইউটিউবে ভিডিও বানাবো করে, আর লং ফর্মে ভিডিও বানানো না, বিকজ আই লাভ মেকিং ইউটিউব ভিডিওস। অ্যান্ড অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার রুজি রুটির যে ব্যাপারটা আমার এই মধ্যেই ভালো লাগে, আমি এটাতে এনজয় করি। কাপল অফ ডেইজ আই ওয়ার্কিং লট, কোথাও আমি অনেক বেশি ইমপ্লিমেন্ট ছিলাম, কামলা খাচ্ছি সোজা কথায়, কয়েকটা রিনিউয়াল ব্র্যান্ডে কাজ করছি। অ্যান্ড কয়েকটা ভালো ব্র্যান্ডগুলিতেও কাজ করছি। বাট আমার যে প্যাশনটা ছিল এই এডিটিং অ্যান্ড এই ভিডিও মেকিংয়ে, সেটা অলওয়েজই আছে। অ্যান্ড আই লাভ মেকিং ভিডিওস, জাস্ট ইউটিউবে না, আমি ইউটিউবে মানে আমার একটা ড্রিম হচ্ছে কি যে আমার একটা ভালো ক্যামেরা সেট আপ থাকবে। অ্যান্ড আমি ট্রাই করতেছি গত 1-1.5 বছর ধরে একটা গিম্বল কেনার, ফোন গিম্বল, নট লাইক আহামরি বাগ ভালো, বাট আই ট্রাই, কিন্তু হচ্ছে না, বিকজ আমার কাছে টাকা থাকে না। অ্যান্ড এরপরেই আমার মাথায় একটা খেয়াল আসলো যে আমার আম্মু অসুস্থ হওয়ার আগে চিন্তা করছিলাম যে আমি এই বিজনেসটা কয়েকদিন পরে স্টার্ট করবো, কিন্তু এই বিজনেসটা আমার মনে হইলো যে কেন জানি আমি যদি এখন স্টার্ট না করি তাহলে কখনোই করতে পারবো না। অ্যান্ড আমি অলওয়েজ যেহেতু রাশিয়ায় থাকি, দেন আই স্টার্টেড আ বিজনেস কল্ড সেরেনিথ। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে সেরেনিথ কি। সেরেনিথ ফিমেল আইটেমস সেল করে, লাইক চুড়ি অ্যান্ড নেকলেস, পেন্ডেন্ট, অ্যান্ড আরও স্লোলি অ্যাড হবে ক্লোথস অ্যান্ড সব কিছু। আমি এটাকে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্র্যান্ড হিসেবে দেখতে চাই, এস্টাবলিশ করতে চাই। এই জন্য গাইজ আই নিড ইউর হেল্প টু প্রমোট দিস থিং। অ্যাকচুয়ালি আমি বেশি বেশি আগে প্রমোট করতাম না, এখন বেশি বেশি প্রমোট করতেছি সেনিতে, বিকজ আমরা এটাকে একটা টপ ক্লাস রেটেড একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে চাই, যেখানে শুধুমাত্র প্রাইস ট্যাগ থাকবে না, যেখানে প্রাইস ট্যাগের সাথে সাথে কোয়ালিটিফুল জিনিসপত্র থাকবে। রিসেন্টলি আমি যতগুলো প্রোডাক্ট আনতেছি, লাইক আমি যদি চুরির কথা বলি তাহলে আমি ডিরেক্ট ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে পারি না। আপনারা সকলে জানেন যে পাকিস্তান আর ইন্ডিয়া চুরির জন্য অনেক বেশি স্টাবল, অ্যান্ড ওইখান থেকে মেনলি প্রোডাক্ট আনা হয়। অ্যান্ড ছোট ছোট লট করে আনতেছি, বাট হয় কি যে অনেক সময় চুরি ভাঙা থাকে, অ্যান্ড আমি যেই কোয়ালিটি বা যে স্টাইলে বা যেরকমভাবে চাচ্ছি অনেকগুলি কালার ভেরিয়েন্ট হয়, সেগুলি পাচ্ছে না। সো দ্যাটস ওয়াই এই ব্র্যান্ডকে দাঁড় করানোর জন্য আই নিড মানি। অ্যান্ড মাঝখানে যখন আমি বিজনেস স্টার্ট করছি, যে এখন যে বিজনেস চলতেছে ভাই, আল্লাহর অশেষ রহমতে একটা ভাই আমাকে হেল্প করছে, যার কারণে সেই বিজনেসটা আমি এখন পর্যন্ত রান করতে পারতেছি। অ্যান্ড টু বি অনেস্ট খুবই ছোট একটা অ্যামাউন্ট ছিল,
সেই ছোট একটা অ্যামাউন্ট থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এখন আমি সেল করতেছি, যে টাকা আসতেছে সেই টাকা দিয়ে আবার প্রোডাক্ট কিনতেছি, সে আবার সেল করতেছে, অ্যান্ড ইটস গোয়িং অন। তো যেই বাড়িতে সেকেন্ড টাইম গিয়েছিলাম সেই বাড়িতে অনেকদিন থাকার পরে আরেকটা বাড়িতে গেলাম, সেটাও 5th ফ্লোরে ছিল, সেটা প্রচুর পরিমাণে গরম থাকায় সেই বাড়িটাতে বেশি দিন থাকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এরপরে আমরা আরেকটা বাড়িতে যাই, যে বাড়িটা আমাদের জন্য ফুললি পারফেক্ট ছিল, কিন্তু মেন ফ্যাক্ট ছিল সেটা ওয়াশরুম। যেটা ওয়াশরুম খুবই, মানে আমি ফালতু বলবো না, কিন্তু ওয়াশরুমটার একটু প্রবলেম ছিল। এই প্রবলেম ফিক্সড হইতে না হইতেই অ্যান্ড আমরা জাস্ট মুভ অন অন্য একটা বাড়িতে যাই, যে বাড়িতে আমরা 1-1.5 বছর ছিলাম। গত বছর অনেক ভিডিও বানিয়েছিলাম। সো ওই বাড়িতে আমি কয়েকটা ভিডিও ভালোই বানিয়েছিলাম, কিন্তু রেগুলার ইউটিউবে আমি হতে পারিনি। এরপর উই চুজ দিস ফ্ল্যাট, অ্যান্ড এটা একতলায়। আমার আম্মু জানে যে অনেক অসুস্থ ছিল, মাঝখানে ক্যাথেটার লাগানো ছিল, যেই কারণে মানে 5 তলায় উঠতে পারতো না, তো আমাদের বাধ্য হয়ে নিচতলায় নেওয়া লাগে। অ্যান্ড আমার মতে সব থেকে ডামেস্ট চয়েস হচ্ছে বিল্ডিং, বিকজ এখানে না ওয়াশরুম ভালো, না দেয়াল ভালো, অ্যান্ড কোনো কিছুই মন মতো না। কিন্তু তারপরেও আমরা যখন আসছি, অ্যান্ড গেস হোয়াট, কি হয়েছে, 1 মাসের মাথায় আমরা এই বাড়িটাও ছেড়ে দিছি। অ্যান্ড নেক্সট একটা ভালো প্ল্যান আছে, যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে যদিও গ্যাস নাই, বাট আমরা অন্য কিছু একটা ব্যবস্থা করতেছি, নট সিলিন্ডার, ইলেকট্রিক কোনো কিছু। আর সেখানে যাতে হচ্ছে গিয়ে শ্রেণীতে কাস্টমার যারা আছে, অনেকে উত্তরের মধ্যে আছে যারা ভিজিট করতে চায়, দে ক্যান অলসো ভিজিট। এরকম একটা সিচুয়েশন সেখানে ক্রিয়েট করা ট্রাই করতেছে, এমবিয়েন্স ভালো করা ট্রাই করতেছে। সো প্রে ফর দ্যাট। অ্যান্ড আমার কি এটা ইউটিউবে কামব্যাক কিনা, ইউ ক্যান গেস, অ্যান্ড আপনারা ধরে নিতে পারেন যে ইউটিউবে এটা একটা কামব্যাক। অ্যান্ড আমি যেটা যেটা পছন্দ করি, মেকিং ভিডিওস, অ্যান্ড জিমে গেছিলাম, জিমে মাঝখানে অনেক কয়েকবারই গেছি, বাট হয়েছে কি যে আমার যেহেতু ডায়েট ভালো না, মানে খাবার টাকা লাগে, অ্যান্ড কোনো কিছু অ্যাকচুয়ালি আমার মানে প্ল্যান মোতাবেক হয় না, এই কারণে আমি জাস্ট ছেড়ে দিয়েছি। বাট আমি এখন ঠিক করছি যে রেগুলারলি আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি অ্যান্ড জাস্ট ওয়ার্কআউট, এটা হাঁটা হোক, দৌড়ানো হোক আস্তে আস্তে, অ্যান্ড সেটার মধ্যে আমরা ট্রেকিং করা স্টার্ট করবো, অ্যান্ড ভিডিও বানানো স্টার্ট করবো, অ্যান্ড ইন আ লং ওয়ে। অ্যান্ড আমার অনেকগুলি ভিডিও করার পর আমার কিন্তু একদম ওয়াচ টাইম একদম শেষের দিকে চলে গেছিলো, আমি একটু হলেই মনিটাইজেশন পেতাম, কিন্তু আমার লাকটা কেন জানি না, সামটাইমস আমার মনে হয় যে প্রিফার করে না, তখনই আমার গ্রামে যেতে হইলো, অ্যান্ড আমার ওয়াচ টাইমটা তখনই কমে গেছে। আর প্রে করবেন আমার আম্মুর জন্য, যতদিন থাকে পৃথিবীতে যাতে ভালো থাকতে পারে। আমার আম্মুর যে গোছানো টাকা ছিল সেটাও প্রায় শেষের দিকে, অ্যান্ড আল্লাহ জানে ভালো সামনে কি হবে, তার ডায়ালিসিস অ্যান্ড এইসব কোনো কিছু, মানে কতটুকু কি হবে আই ডোন্ট নো, বাট দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ টু বিল্ড মাই ওন ব্র্যান্ড। এটা জাস্ট একটা কথা বললাম সেনিট, এটার মতো আমার একটা আছে ইনফিনিটিকের বিডি, সেটা আপনারা জানেন এক্সরিস বিজনেস, আমার সেটা বিল্ড করতে হবে। আই হ্যাভ লটস অফ প্ল্যান ফর দিস। আমি চাই যে আমার মতো সাফার পোলাপান কম করুক, অ্যান্ড যারা সাফারার আছে তারা জানে যে সাফার করাটা কত কষ্টকর। এই জন্য আমি একটা ব্র্যান্ড বিল্ড করবো, যেখানে মানুষজন কাজ করতে পারবে আমার মতো যারা ছিল তখন, মানে যখন আমার দরকার ছিল তখন কাউকে পাইনি, কিন্তু এখন যাতে আমি বিল্ড করে যাতে তাদেরকে হেল্প করতে পারে, অ্যান্ড ইটস নট লাইক হেল্প, তারা কাজ করবে অ্যান্ড দে বিল্ড বাই দিয়ার ওন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন সবাই, আর রেগুলারলি দেখতে থাকুন। ফর নাও আমার এই চ্যানেল, আর আমি এখন এই ডায়লগটা দিব না যে আমি এরকম ভিডিও বানাতে থাকি, বিকজ আমি রেগুলারলি ভিডিও বানাই না, অনেকবার ট্রাই করা হয় নাই, বাট ইনশাআল্লাহ আমি জাস্ট স্লোলি ইমপ্রুভিং এডিটিং অ্যান্ড সব কিছু, অ্যান্ড ওয়াচ মাই ভিডিওস অ্যান্ড পিস। অনেকে হেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছেন যে হেয়ার নিয়ে ভিডিও বানাই না কেন। আই গেস আপনারা বুঝতে পারছেন যে কেন আমার হেয়ারের এই অবস্থা হয়েছে, বিকজ আমি রেগুলার ট্রিটমেন্ট করাইতে পারতাম না, রেগুলার মেডিসিন খেতে পারতাম না, এই জন্য লাস্ট মনে হয় 5 months বেশি হবে আই ডিডন্ট টেক এনি মেডিসিন ফর মাই হেয়ার, দ্যাটস ইট। সো পিস।
All this time, I've been holding on so tight, 'cause all that I do was easy to